2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের আগে অনেকটা ওয়ার্ল্ড কাপের আদলেই একটা টুর্নামেন্ট কিন্তু আয়োজন করছে ফিফা, এবং এটা ক্লাবগুলোকে নিয়ে 6টা কন্টিনেন্টের সব মিলিয়ে 32টা ক্লাব মিলে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের আয়োজনটা হচ্ছে। এবং ইউএসএ তে যারা কিনা 2026-এর বিশ্বকাপের হোস্ট, তাদের মাঠেই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটা। আর খুব বেশি দিন বাকি নাই, জুনের 15 তারিখ থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট, এবং বাংলাদেশ সময় ভোর 6টায় 15 তারিখে এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটা শুরু হতে চলেছে। এখন ক্লাব ওয়ার্ল্ড কাপের যদি ইতিহাসের দিকে তাকাই, অনেক ঘোলাটে একটা ইতিহাস, অনেক লম্বা একটা ইতিহাস। প্রথম ফর্মাল যে টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছিল সেটা 2000 সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। তো সেখান থেকে শুরু করে পথ পরিক্রমায় যেভাবে এগিয়েছে ক্লাব ওয়ার্ল্ড কাপের বিষয়টা, অনেক ধরনের নিয়মের পরিবর্তন হয়েছে, এবং অনেক নিয়মের পরিবর্তনের পর শেষ পর্যন্ত ফিফা একটা সিদ্ধান্তে এসেছে যে তারা প্রত্যেক বছর এই ক্লাব ভিত্তিক ক্লাব ওয়ার্ল্ড কাপ আদলে যেই টুর্নামেন্ট আয়োজন করে সেটা করবে না। তারা 4 বছর পর পর করতে চায়, এবং 2025 থেকে শুরু হচ্ছে এই সাইকেলটা। অর্থাৎ এখন থেকে আর প্রতি বছর ক্লাব ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে না। আপনারা যারা ইউরোপিয়ান ফুটবল রেগুলারলি ফলো করেন তারা অবশ্যই জানেন যে ক্লাব ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতো একটা ডিসেম্বরের স্লটে এসে। প্রত্যেকটা বছরে দেখা যেত, প্রত্যেক বছরই হতো এটা, এবং প্রত্যেক বছরে ডিসেম্বরে গিয়ে এই ক্লাব ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হতো, যেখানে যে 6টা কন্টিনেন্টের কথা বলছিলাম, আফ্রিকা, ওশেনিয়া, এশিয়া, নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা এবং ইউরোপ সবকিছু মিলিয়ে এই 6টা কন্টিনেন্ট থেকে দলগুলোকে নিয়ে আসা হতো। এবং নিজস্ব যে কন্টিনেন্টাল কাপ রয়েছে, ক্লাব কম্পিটিশনের কাপটা রয়েছে, সেই কাপের চ্যাম্পিয়নরা গিয়ে সেই টুর্নামেন্টটা খেলতো। তবে সেখানে একটা স্পেশাল প্রিভিলেজ পেত ইউএফআর দলগুলো, এবং সেই সাথে সাউথ আমেরিকার যারা চ্যাম্পিয়ন, কোপা লিব্রেতোদোরেসের চ্যাম্পিয়ন, এবং সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগের যারা উইনার্স, তারা একটা সুবিধা পেত যে মাত্র দুটো ম্যাচই তাদের খেলতে হতো সেখানে, সর্বোচ্চ, কারণ সেমিফাইনাল পর্ব থেকে তাদের খেলাটা শুরু হতো। ম্যাক্সিমাম 8টা দল এই কম্পিটিশনটায় পার্টিসিপেট করতো এর আগ পর্যন্ত, তবে এইবারই প্রথম 32টা দল নিয়ে এই কম্পিটিশনটা অনুষ্ঠিত হয়েছে। এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে 32টা দল কিভাবে সিলেক্ট করা হলো, কারণ প্রত্যেক বছর তো আসলে প্রত্যেক কন্টিনেন্ট থেকে একটা করে চ্যাম্পিয়ন আসে, তো সর্বোচ্চ 6টা চ্যাম্পিয়ন আসতে পারে। হোস্ট যদি আমরা কাউন্ট করি, হোস্ট কান্ট্রি, তাহলে 7টা টিম হতে পারে বড় জোর। তো কিভাবে করে 32টা দল সিলেক্ট করা হয়েছে? তো ইউএফআর কিছু স্লট তারা ভাগ ভাগ করে দিয়েছিল, প্রত্যেকটা কন্টিনেন্টের জন্য একটা ক্যাপ করে দেওয়া হয়েছিল এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপের আয়োজনের জন্য, এবং সেখানে সবচাইতে বেশি সংখ্যক 12টা দলের স্লট পেয়েছে ইউএফআ, অর্থাৎ ইউরোপ। ইউরোপ থেকে 12টা দল অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে, এবং সেই সাথে আফ্রিকা অঞ্চল থেকে 4টা, এশিয়া থেকে 4টা, যদি আমরা বলি কনকাকাফ জোন, সেখান থেকে 4টা দল, এবং সেই সাথে আমরা সাউথ আমেরিকার কথাটা যদি বলি, সেই জায়গাটায় আমরা পাচ্ছি আরো 6টা দল, এবং সেই সাথে ওশেনিয়া অঞ্চল থেকে একটা দল, আর হোস্ট নেশনের একটা, তো সব মিলে 32টা টিমের একটা কম্বিনেশন হয়েছে। তো কোন দলগুলো আসলে এবারের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে যোগ দিতে পারছে সেই বিষয়টায় চলে যায়, এক নজরে চলে যায়। প্রথমে যদি ইউএফআর 12টা দলের কথা বলি, সেখানে ইংল্যান্ড থেকে দুটো রিপ্রেজেন্টেটিভ আছে, চেলসি এবং ম্যান সিটি। ম্যান সিটি 2023-এর যে ক্লাব ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটার চ্যাম্পিয়ন তারা, সুতরাং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। 2024-এ কোনো ক্লাব ওয়ার্ল্ড কাপের আয়োজন হয়নি, কারণ তারা 2025-এর এই বড় পরিসরের ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রস্তুতিটা নিচ্ছিল। এবং চেলসি ঢুকে গেছে কারণ তারা ইউসিএল জিতেছিল 2021 সালে, অর্থাৎ ইংল্যান্ড থেকে সর্বশেষ যে দুটো দল ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সেই দুটো দলই এবার ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে পারছে ইংল্যান্ড থেকে। জার্মানির দুটো দল রয়েছে, বায়ার্ন মিউনিক এবং সেই সাথে বরুসিয়া ডর্টমুন্ড। এই দুটো দলেরই আসলে রিসেন্ট সময়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার কোনো এক্সপিরিয়েন্স নেই, তবে ইউএফআর যে একটা র্যাঙ্কিং রয়েছে, সেই র্যাঙ্কিং এ তারা টপ পজিশনগুলোতে রয়েছে দেখেই তাদেরকে সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ ডর্টমুন্ড এবং বায়ার্ন তারা জার্মানি থেকে সুযোগ পেয়েছে। ফ্রান্সের একটা মাত্র দল এবারে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলছে, সেটা হচ্ছে কারেন্ট চ্যাম্পিয়ন্স লিগের উইনার পিএসজি, এবং সেই সাথে ইতালি থেকে দুটো দল রয়েছে, ইন্টার এবং ইউভেন্টাস, তারাও আসলে ইউএফআর র্যাঙ্কিং এর ভিত্তিতেই জায়গা করে নিয়েছে। স্পেনের যে দুটো দল রয়েছে সেখানে কিন্তু একটা সারপ্রাইজ আছে, বার্সেলোনা এখানে নেই, কারণ তারা আসলে ইউএফআর যেই র্যাঙ্কিং রয়েছে সেখানে উপরে থাকতে পারেনি, তাদের উপরে জায়গা করে নিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ তো 2022-এর ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে, তো সেখান থেকেই তারা কিন্তু সুযোগটা পেয়েছে, অর্থাৎ মাদ্রিদের দুটো ক্লাব তারা কিন্তু স্পেনকে রিপ্রেজেন্ট করছে এবারে ক্লাব ওয়ার্ল্ড কাপে। এবারে অস্ট্রিয়ার একটা দলও কিন্তু সুযোগ পেয়ে গেছে, আরবি স্যালজবার্গ, তারাও কিন্তু ইউএফআ র্যাঙ্কিং এ উপরের দিকে থাকার কারণে তারা সুযোগ পেয়ে গেছে, এবং সেই সাথে পর্তুগালের দুটো দল, পোর্তো এবং বেনফিকা, এই দুটো দল সুযোগ পেয়ে গেছে এবারে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। কমনেবল অঞ্চল অর্থাৎ সাউথ আমেরিকার রিজন, সেই জায়গা থেকে ব্রাজিল এবং আর্জেন্টিনার সব মিলিয়ে 6টা দল অংশগ্রহণ করতে পারছে। ব্রাজিলের 4টা দল রয়েছে সেই জায়গাটায়, পালমেরিয়াস, ফ্লামেঙ্গো,
ফ্লুমিনেন্সে এবং বোটাফোগো, এই 4টা দল তারা অংশগ্রহণ করছে ব্রাজিলের এন্ড থেকে। এবং আর্জেন্টিনার দুটো ক্লাব দল রিভার প্লেট এবং বোকা জুনিয়র্স, তারা দুজন সুযোগ পেয়েছে এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। এবার কনকাকাফ রিজনে যাই, সেখানে মেক্সিকোর দুটো ক্লাব তারা অংশগ্রহণ করতে পারছে। পাচুকা একটা দল, তারাও তাদের কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন, এবং সেই সাথে মন্টেরে, এই দুটো মেক্সিকান ক্লাব তারা খেলছে। ইউএসএ থেকে সুযোগ পেয়েছে সিয়াটেল সাউন্ডার্স ডিসি এবং এলএএফসি, এই দুটো ক্লাব তারা কোয়ালিফাই করে আসতে পেরেছে। কাফ অর্থাৎ আফ্রিকার যে অঞ্চলটা, সেখান থেকে 4টা দল অংশগ্রহণ করছে এবং 4টা ভিন্ন ভিন্ন দেশ থেকে রিপ্রেজেন্টেশন এসেছে। ইজিপ্টের আল আহলি খেলছে, মরক্কো থেকে ওয়াইদাদ এসি খেলছে, তিউনিসিয়া থেকে এসপেরান্সে দি টিউনিস, এবং সেই সাথে সাউথ আফ্রিকান দল মামেলোডি সানডাউন্স, এই 4টা দল আফ্রিকা অঞ্চল থেকে অংশগ্রহণ করবে। এবারে এশিয়া অঞ্চলটায় আসে, এখানেও 4টা স্লট রয়েছে। সৌদি আরবিয়া থেকে আল হিলাল তারা সুযোগ পাচ্ছে, রোনালদোর দল আল নাসের তারা কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। জাপান থেকে উরাওয়া রেড ডায়মন্ডস খেলছে, ইউএইর দল আল আইন তারা এএফসির যেই চ্যাম্পিয়ন্স লিগটা রয়েছে সেটার চ্যাম্পিয়ন, এবং সেই সাথে সাউথ কোরিয়ার উলসান এইচডি, এই 4টা দল খেলছে। অর্থাৎ সৌদি, জাপান, ইউএই এবং সাউথ কোরিয়ার 4টা ক্লাব দল এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে। ওএফসি অঞ্চল, সেই জায়গাটা থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি তারা জায়গা পেয়ে গেছে এবারের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে, এবং একটা মাত্র যে স্লট বাকি রয়েছে সেটা হচ্ছে হোস্ট ইন্টার মায়ামির জন্য। তাদেরকে কিভাবে রাখা হয়েছে সেটা নিয়ে আসলে অনেক আলোচনা, যে আসলে ইন্টার মায়ামি কোন অর্থে, তারা কি কোনো র্যাঙ্কিং এগিয়ে থেকে পাশ করতে পেরেছে, তাও না। তারা ওএফসি চ্যাম্পিয়ন হতে পেরেছে, সেটাও না। তবে আলটিমেটলি ইন্টার মায়ামি সুযোগ পেয়েছে হোস্ট কান্ট্রি হিসেবে, এবং তার চেয়ে সবচেয়ে বড় কথা যে লিওনেল মেসিকে অন্তত ফিফা খেলাতে চায় এবারে ক্লাব ওয়ার্ল্ড কাপে, তার অংশগ্রহণটা নিশ্চিত করার একটা ব্যাপার ছিল। বোধহয় সেই কারণেও ইন্টার মায়ামিকে সুযোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে 32টা দল তারা কিন্তু অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টটায়। সাধারণত আমরা দেখি যে এই ধরনের ক্লাব ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টগুলো যখন হয়ও, অন্যান্য অঞ্চল থেকে, যদি বলি আফ্রিকা কিংবা এশিয়া কিংবা ওশেনিয়া, এই অঞ্চলগুলো থেকে কিন্তু কোনো চ্যাম্পিয়ন হয় না। তো আলটিমেটলি ইউরোপ কিংবা সাউথ আমেরিকার কোনো ক্লাবই চ্যাম্পিয়ন হয়ে যায়। সর্বোচ্চ সংখ্যক 6বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ, এখানেও তারা সবার চেয়ে এগিয়ে। ইংলিশ ক্লাবগুলো কিছু সাফল্য পেয়েছে, বার্সেলোনাও 3বার এই ট্রফিটা জিততে পেরেছিল, এবং আমরা যদি বলি কমনেবল অঞ্চল থেকেও কিন্তু বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ ব্রাজিল, আর্জেন্টিনার যে ক্লাবগুলো রয়েছে তারাও মাঝে মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। সো কম্পিটিশনটা কতটুকু ক্লোজ নিট হবে, কতটুকু ফিয়ার্স হবে, সেটার ব্যাপারে আমরা ধারণা পেয়ে যাব যখন টুর্নামেন্টটা শুরু হবে। তবে 32 দল নিয়ে এই ধরনের একটা ইলাবোরেট টুর্নামেন্ট করা একটা উইন্ডোর মধ্যে, যেখানে আসলে প্লেয়ারদের ব্রেক পাওয়ার কথা, কারণ আগামী মৌসুমটাও শুরু হয়ে যাবে অগস্টে। তো সেই মৌসুম শুরুর আগেই এই ব্রেকটার মধ্যেই অন্তত ওয়ার্ল্ড কাপ আদলে একটা ক্লাব ওয়ার্ল্ড কাপ তৈরি করা, এটা কি আসলে হাইপ জেনারেট করতে বেটার একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, নাকি আসলে প্লেয়ারদের উপর আরো একটু চাপ বাড়িয়ে দিচ্ছে? তাদের কিন্তু রেস্ট নেওয়ার কোনো সুযোগই নেই, তাদের এই মুহূর্তে ভেকেশনে থাকার কথা। তার জায়গায় এই ক্লাবের প্লেয়াররা কিন্তু এখন ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলার জন্য ইউএসএ তে পাড়ি জমাচ্ছেন, সেখানে প্রস্তুতিটা নিচ্ছেন, এবং খেলাটাও শুরু হয়ে যাবে। প্রায় 1 মাস ধরে চলবে এই টুর্নামেন্ট, এবং শেষ পর্যন্ত আমরা জুলাইয়ের 13 তারিখে ফাইনালে জানতে পারবো এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপের এই যে নতুন আয়োজন, সেটার চ্যাম্পিয়নটা কে হচ্ছে। প্রাথমিকভাবে ফেভারিটস আমার কাছে অন্তত মনে হয় যারা ইউরোপিয়ান ক্লাবগুলো রয়েছে তাদের মধ্য থেকে হওয়ার কথা। এবং যেভাবে করে আসলে ব্রেকডাউনটা করা হয়েছে প্রত্যেকটা গ্রুপের, 8টা গ্রুপে ভাগ করা হয়েছে, 4টা করে দল। এই গ্রুপগুলোর ভাগগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেক গ্রুপ থেকে আইদার আপনি ইউরোপিয়ান কোনো টিমকে প্রোগ্রেস করতে দেখবেন, না হলে সাউথ আমেরিকার কোনো একটা টিমকে প্রোগ্রেস করতে দেখবেন। সো সেই জায়গাটায় কিন্তু ঘুরে ফিরে ওই যে পুরোনো ক্লাব ওয়ার্ল্ড কাপের যে সিস্টেম, যেখানে মাত্র 8টা দল খেলতো এবং সেমিফাইনালে দেখা যেত যে সাউথ আমেরিকা আর ইউরোপের টিমগুলাই খেলছে, সেই বিষয়টাই কিন্তু হয়তো ঘুরে ফিরে চলে আসবে। আর ডিসঅ্যাপয়েন্টিং যে বিষয়টা, আপনাদের যদি কোনো ফেভারিট ক্লাব থাকে, তারা আসলে গত কয়েক বছর ধরে ইউএফআর র্যাঙ্কিং এ উপরে উঠতে পারেনি কেন, সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন। কারণ এখন কিন্তু ইউএফআর র্যাঙ্কিং অনুযায়ী ক্লাব ওয়ার্ল্ড কাপের এন্ট্রিটা চলে আসছে। সো ম্যান ইউনাইটেডের মতো ক্লাব বলি, লিভারপুলের মতো ক্লাব যারা মিস আউট করে গেছে, বার্সেলোনার মতো বড় বড় ক্লাব তারাও কিন্তু মিস আউট করে গেছে এবারে টুর্নামেন্ট থেকে। সো এই ব্যাপারটাও আরেকটু চিন্তা ভাবনা করে করা যায় কিনা, সেটাও কিন্তু দেখার বিষয় আছে। কারণ আলটিমেটলি আপনি যদি ভিউয়ারশিপ চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরবি স্যালসবার্গকে এখানে ঢুকিয়ে দিয়ে আপনি কিন্তু খুব একটা বেশি, আমার মনে হয় না ভিউয়ারশিপের জায়গাটা থেকে খুব একটা পজিটিভ রেসপন্স পাবেন। তো যাই হোক, একটা পজিটিভ নোটে অন্তত এন্ড করতে চাই। ফিফা তাদের অফিসিয়াল সোশ্যালস থেকে জানিয়েছে যে বিশ্বকাপেও যে কয়টা দেশ আসলে পার্টিসিপেট করে, সর্বোচ্চ তো 64টা দেশের একটা ওয়ার্ল্ড কাপ হওয়ার প্ল্যান করা হচ্ছে, সামনে 48 দেশের ওয়ার্ল্ড কাপ হবে আগামী আগামী বছর। সো দিন শেষে খুব বেশি দেশের রিপ্রেজেন্টেটিভ কিন্তু ফিফার একটা টুর্নামেন্টে খেলার সুযোগ পায় না। তবে এবারের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের মাধ্যমেই প্রথমবারের মতো বিশ্বের 81টা ভিন্ন দেশের প্লেয়াররা তারা কিন্তু খেলার সুযোগ পাচ্ছেন
ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে, অর্থাৎ ফিফার একটা টুর্নামেন্টে। সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তো দেখা যাক আলটিমেটলি এই ওয়ার্ল্ড ওয়াইড ক্লাব ওয়ার্ল্ড কাপের যে বিষয়টা, সেটা কি সাকসেসের মুখ দেখে কিনা, এবং আলটিমেটলি আমরা যারা ফুটবল ফ্যান্স আছে আমাদের জন্য আসলে ট্রান্সফার ব্রেকের মধ্যে অন্তত একটা টুর্নামেন্ট যেহেতু আছে, সেটা নিয়ে আমাদের ফোকাসটা হয়তো আলাদা করে থাকবে। দিন শেষে দেখা যাক চ্যাম্পিয়নটা কে হয়। আমার কিন্তু কোনো ফেভারিট টিম এই জায়গাটার মধ্যে অন্তত নাই। আমি অন্তত এক্সপেক্ট করছিলাম রোনাল্ডো মেসি দুই জনই হয়তো খেলতে পারবেন, তবে রোনাল্ডোর দল যেহেতু কোয়ালিফাই করতে পারেনি, সে খেলতে পারছে না, মেসির দল খেলতে পারছে, সেটা একটা বিষয়। আর দিন শেষে ইউরোপের কোনো চ্যাম্পিয়নই হয়তো আমরা দেখতে পারবো এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপে, কারণ তারা কিন্তু বাকিদের থেকে আসলেই অনেক অনেক দূর এগিয়ে আছে। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। রেগুলারলি ক্লাব ওয়ার্ল্ড কাপের কিছু আপডেটস নিয়ে আমি হয়তো আপনাদের সঙ্গে যুক্ত হব সময়ে সময়ে। ভালো থাকবেন সবাই।